স্বাগতম সবাইকে ভেক্টরের 9 নম্বর লেকচারে। আজকে আমরা পাখির উড়া থেকে শুরু করব। আমরা অ্যাকচুয়ালি লম্ব উপাংশ পড়ছিলাম এবং লম্ব উপাংশের প্রয়োগ পড়ছিলাম। গত ক্লাসে আমরা পায়ে হাঁটা এবং ট্রলিব্যাগ ঠেলাও টানা পড়েছিলাম। আজকে দেখব পাখির উড়া। এই পায়ে হাঁটা এবং ট্রলিব্যাগ ঠেলাও টানা এই দুটো ছিল ভেক্টর বিভাজনের উদাহরণ, কিন্তু পাখির উড়া হচ্ছে ভেক্টর যোজনের উদাহরণ, কারণ সেখানে দুইটা ভেক্টর একটা ভেক্টরে রূপান্তরিত হয়। একটু খেয়াল করি আমরা, একটা পাখি যখন ওড়ে, আমরা অনেকেই পাখির ওড়াটা এইভাবে দেখাই, অনেকে এইভাবে দেখাই, আবার অনেকে আমি এমনও দেখছি যে এইভাবে এক আঙ্গুলের মধ্যে এক আঙ্গুল ঢুকে দিয়ে এইভাবে দৌড়াতে দেখা যায়। তো পাখি অ্যাকচুয়ালি তার যে পাখা, সে পাখা দিয়ে পিছনের দিকে বল দেয়, এই কোনাকুনি বল দেয়। যখন খেয়াল করেন, এই জাস্ট আমার এই হাতে দেখেন, যখন এই পাখা দিয়ে যখন বায়ুকে এদিকে বল দিবে, এই কোনাকুনি বল দিবে, তার একটা প্রতিক্রিয়া বল আসবে। সেই প্রতিক্রিয়া বলটাও দেখবেন যে বায়ুর যে প্রতিক্রিয়া বল, সে প্রতিক্রিয়া বলটাতে আসবে এই বরাবর, কোনাকুনি বরাবর। ঠিক তেমনি দুইটা পাখা থেকে দুইটা প্রতিক্রিয়া বল আসবে, একটা এই বরাবর আর একটা এই বরাবর, দুটোই কোনাকুনি হবে। এই দুইটা প্রতিক্রিয়া বলের যে লব্ধিটা মাঝখান দিয়ে হবে, সে মাঝ বরাবর পাখি উড়ে যাবে। আমি একটু দেখাই আপনাদের পাখি কেমনে ওঠে। ধরেন একটা বিশ্রী একটা পাখি আঁকি। ধরলাম এটা একটা পাখি, দেখতে যদিও খুব অদ্ভুত লাগছে। তার প্রথম পাখা দিয়ে বায়ুকে বল দিবে, পিছন থেকে বল দিবে, সেটা হচ্ছে F1। আর দ্বিতীয় পাখা দিয়ে বায়ুকে বল দিবে, পেছন থেকে বল দিবে, এই পিছন দিয়ে বল দিবে, সেটা হচ্ছে F2, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই F1 এর প্রতিক্রিয়া বল এখানে দেখেন, এই F1 এর প্রতিক্রিয়া বল হচ্ছে R1, আর F2 এর প্রতিক্রিয়া বল হচ্ছে R2। এই R1 ও R2 অ্যাকচুয়ালি এই বিন্দুতেই কাজ করবে, এই R1 ও R2 এর লব্ধি হচ্ছে R। এই লব্ধি বরাবর পাখি মূলত উড়ে যাবে। আমি আবার বলছি, পাখির প্রথম পাখা দিয়ে বায়ুকে F1 বল দিচ্ছে, এই F1 এর প্রতিক্রিয়া বল হচ্ছে R1, এবং দ্বিতীয় পাখা দিয়ে বায়ুকে F2 বল দিচ্ছে, F2 এর প্রতিক্রিয়া হচ্ছে R2। R1 ও R2 এর লব্ধি হচ্ছে R, তাহলে পাখি R বরাবর উড়ে যাবে। এখন কোনো কারণে ধরেন পাখিকে এদিকে যেতে হচ্ছে, পাখি চাচ্ছে এদিকে যাবে, সেক্ষেত্রে দেখবেন, এই পাখাটা জুড়ে ঝাপটাবে। F1 দিয়ে যে বায়ুকে বল দিচ্ছে, সে পাখাটা অনেক জুড়ে ঝাপটাবে, যার কারণে F1 এর মানটা অনেক বেশি হবে। F1 এর মান যখন বেশি হবে, তখন R1 এর মান বেশি হবে। তাহলে R2 থেকে যখন R1 এর মান বেশি হবে, তখন লব্ধি R1 বরাবর হেলে পড়বে। তখন লব্ধি ঠিক মাঝখানে না হয়ে লব্ধি উপর দিকে হবে, তখন সে উপর বরাবর উড়ে যাবে। যদি কোনো কারণে পাখিকে যদি এদিকে আসতে হয়, নিচ দিয়ে যখন বাঁক নিতে হয়, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে এই F2 যেটা আছে, দ্বিতীয় পাখা যেটা আছে, সেটা দিয়ে অনেক জোরে ঝাপটাবে, যার কারণে F2 মান বেশি হবে, F2 বেশি হলে R2 বেশি, তখন লব্ধিটা নিচ বরাবর চলে যাবে। এই পাখির উড়া থেকে বোর্ডে একটা প্রশ্ন আসছিল, এটা একটু সলভ করবে, তাহলে আশা করি এটা তার কোনো প্রবলেম থাকবে না। এরপর আসেন, পাখির উড়া দেখলাম, এবার আসেন নৌকার গুণ টানা। এই নৌকার গুণ টানা, এটা একটু খেয়াল করেন, নৌকার গুণ টানাটা কীরকম। আমি চিত্রটা একটু নতুন করে আঁকি। ধরেন এটা নদী, এই নদীর মাঝখানে একটা নৌকা আছে, এই যে নৌকা দিয়ে আপনাদের আপা পলায়ন করেছে, এটা ধরেন সেই নৌকা। এখন এই নৌকা টপিক হচ্ছে নৌকার গুণ টানা। এই নৌকার যে বিশ্রী নৌকাটা আঁকলাম, এই নৌকার এক প্রান্তে দেখবেন একটা রশি বাঁধা থাকবে, এই রশিটা অপর প্রান্ত থাকবে একজন মাঝির হাতে, রশির অপর প্রান্ত থাকবে একজন মাঝির হাতে,
সে এই পাড়ের উপর দিয়ে পাড় বরাবর হেঁটে হেঁটে চলে যাবে, ওই রশিটাকে টেনে 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 পাড় বরাবর হেঁটে হেঁটে চলে যাবে। এখন এই যে রশিটা বাঁধা আছে নৌকার এক প্রান্তের সাথে এবং অপর প্রান্ত মাঝির হাতে আছে বা যে কোনো মানুষের হাতে আছে, এই রশিটাকে বলা হয় নৌকার গুণ। আমি আবার বলছি, যে রশিটা দিয়ে বেঁধে নৌকাকে টানা হচ্ছে সে রশিটার নাম হচ্ছে নৌকার গুণ। এই রশিটাকে টানা হচ্ছে অ্যাপ বলে, এই রশিটাকে এই বরাবর টানা হচ্ছে অ্যাপ বলে। এই এফের দুটো উপাংশ পাবো আমরা। যদি আমি এই কোণটা টিটা বলি তাহলে দৈর্ঘ্য বরাবর পাবো হচ্ছে এফ কোস থিটা, আর প্রস্থ বরাবর পাবো হচ্ছে আমি এফ সাইন থিটা, এফ সাইন থিটা। তাহলে যে বলে নৌকাটা টানা হচ্ছে, যে বলে নৌকাটা টানা হচ্ছে সে বলের নাম হচ্ছে এফ, মান হচ্ছে এফ। এফের দুটো উপাংশ, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, সেটা হচ্ছে এফ কোস থিটা, আর একটা হচ্ছে প্রস্থ বরাবর, সেটা হচ্ছে এফ সাইন থিটা। দেখেন তো এফ কোস থিটা নৌকাকে কোন দিকে নিয়ে যাবে? এফ কোস থিটা নৌকাকে দৈর্ঘ্য বরাবর সামনের দিকে নিয়ে যাবে। এফ কোস থিটা নৌকাকে দৈর্ঘ্য বরাবর সামনের দিকে নিয়ে যাবে। আর এফ সাইন থিটা নৌকাকে কোন দিকে নিতে চাইবে? এফ সাইন থিটা নৌকাকে প্রস্থ বরাবর নিতে চাইবে। এখন যেটা করা হয় সেটা হচ্ছে, পালতোলা যে নৌকাগুলো আছে সে পালতোলা নৌকায় উইন্ড ডিরেকশন যেটা আছে, বাতাসের বেগ, সে বাতাসের যে ধাক্কা ওই পালের মধ্যে যে ধাক্কা দিবে সেই পালটাকে এমনভাবে সেট করা হয় যেন ওই নৌকার পালের মধ্যে বাতাসটা এই বরাবর ধাক্কা দেয়, এই বরাবর ধাক্কা দেয়। ফলাফল কী দেখেন তো, এখানে দুইটা বল চলে আসবে, প্রস্থ বরাবর দুইটা বল। একটা হচ্ছে ওই পাড়ের দিকে, সেটা হচ্ছে এফ সাইন থিটা, আর একটা হচ্ছে এই পাড়ের দিকে, সেটা হচ্ছে ওই বাতাসের ধাক্কাটা, যেটাকে আমরা পালের ক্রিয়া বলি। অথবা অনেক সময় দেখা যায় যখন বাতাস থাকে না তখন দেখা যায় যে এই আছে না বইটা দিয়ে উল্টা দিকে বাওয়া হয়, অর্থাৎ এদিকে নৌকাটাকে এদিকে আনার জন্য আপনার বইটা বাওয়া হয়। ফলাফল কি? ফলাফল হচ্ছে এই এফ সাইন থিটা যেটা ওই পাড়ের দিকে নিতে যাচ্ছে তার বিপরীতে একটা বল চলে আসে, এই বিপরীত বলটা এফ সাইন থিটাকে নাকচ করে দেয়। যখন বিপরীত বলটা এফ সাইন থিটাকে নাকচ করে দিবে তখন কী হবে বলেন তো? বিপরীত বল যখন এফ সাইন থিটাকে নাকচ করবে তখন শুধুমাত্র থাকবে হচ্ছে এফ কোস থিটা বল। এই এফ কোস থিটা বলের জন্য নৌকাটা কোন দিকে চলে যাবে? সামনের দিকে চলে যাবে। অর্থাৎ মাঝি হাঁটতেছে এ বরাবর হেঁটে যাচ্ছে, আর নৌকা চলে যাচ্ছে, আমি একটু দেখাই, মাঝি এই গুণটাকে টেনে টেনে এ বরাবর চলে যাচ্ছে, আর নৌকা চলে যাচ্ছে এ বরাবর। কী জন্য যাচ্ছে? এফ কোস থিটার জন্য। সেক্ষেত্রে এফ সাইন থিটা কাজ করতে পারে না কেন? এটাই যে পাল বা হালের ক্রিয়া দ্বারা নাকচ করা হয়, নৌকার পাল বা হালের ক্রিয়া দ্বারা এফ সাইন থিটাকে নাকচ করা হয়। তাহলে এফ সাইন থিটা যদি কাটাকাটি চলে যায় থাকবে শুধুমাত্র এফ কোস থিটা। এই এফ কোস থিটার জন্য নৌকাটা কোন দিকে চলে যায়? সামনের দিকে চলে যায়। আশা করি ক্লিয়ার এটা। এই নৌকার গুণটা না বর্তমান সময়ে খুব একটা দেখা যায় না বললেই চলে, প্রত্যন্ত কোনো অঞ্চলে দেখা যায় কিনা আমি জানি না। তো একটা সময় এই যখন রাস্তাঘাট ভালো ছিল না তখন নৌকা করেই মূলত নদীপথেই বেশিরভাগ মালামাল বহন করা হতো। যখন নদীপথে বেশিরভাগ মালামাল বহন করা হতো তখন নৌকার যে হাই ওয়েট সেটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য এখানে যে আমরা যে বৈঠা চালাই সে বৈঠা দিয়ে অ্যাকচুয়ালি এত হেভি ওয়েট খুব একটা স্মুথলি নেওয়া যায় না। সেক্ষেত্রে করা হয়তো কি, সেক্ষেত্রে আপনার একটা রশি দিয়ে একজন তীরে দাঁড়াতো, সে এভাবে রশি দিয়ে টেনে টেনে সামনের দিকে চলে যেত। তখন মোটামুটি এই হেভি ওয়েটটা সামনের দিকে নেওয়াটা কিছুটা ইজি হতো। তবে এগুলো এখন নাই বললেই চলে, তেমন এটা দেখা যায় না। এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে নৌকার গুণ লম্বা রাখার সুবিধা কী? নৌকার গুণ লম্বা রাখার সুবিধা কী সেটা একটু আমি দেখাই আপনাদের। এই নৌকার গুণ লম্বা রাখার সুবিধা, এখানে নৌকা আছে, এই নৌকাটাকে আমি ধরেন এ বরাবর টানছি, এক্ষেত্রে নৌকার গুণটা কিন্তু ছোট, অনেক ছোট। যদি নৌকার গুণটা লম্বা করা হয় সেক্ষেত্রে দেখবেন এদিকে টানা হবে, এ বরাবর টানা হবে। এখন একটাতে নৌকার গুণ ছোট, একটাতে হচ্ছে নৌকার গুণ লম্বা, নৌকার গুণটা দীর্ঘ। এই নৌকার গুণ ছোট, শর্ট বা দীর্ঘ, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? কোনটা বেশি সুবিধাজনক হবে একটু খেয়াল করুন। আমাদের দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর যে অপাংশ, সে অপাংশটা একটু খেয়াল করি। যখন নৌকার গুণ ছোট হয়, এটাকে আমি θ1 বললাম,
যখন নৌকার গুণ লম্বা হয় এই কোণটাকে আমি θ2 বললাম। বলেন তো কোনটা ছোট এখানে, কোনটা ছোট? θ2 ইজ লেস দেন θ1। এখানে θ1 এর মান বড়, θ2 এর মান ছোট। এই বরাবর যে বলের জন্য নৌকাটা সামনের দিকে যায় সেটা ছিল F cos θ। F cos θ। এখন আসেন এই F cos θ একটার ক্ষেত্রে হবে F cos θ1, একটার ক্ষেত্রে হবে F cos θ2। এখন প্রশ্ন হচ্ছে কোন মানটা বড় হবে? মাথায় রাখবেন θর মান যত ছোট cos θ মান তত বড়। আমি আবার বলছি θর মান যত ছোট cos θ মান তত বড়। তাহলে এখানে θ2 ছোট, সেক্ষেত্রে cos θ2 বড় হবে, অর্থাৎ F cos θ2 বড় হবে, ফলে নৌকাটা দ্রুত সামনের দিকে নেওয়া সম্ভব হবে। তাহলে নৌকার গুণ যত লম্বা হয়, আমি একটু শর্টকাটে বলি, নৌকার গুণ যত লম্বা হয় θর মান তত ছোট হয়, θর মান যত ছোট হয় cos θ বা F cos θ মান তত বড় হয়, ফলে নৌকাটা দ্রুত কোন দিকে নেওয়া যায়? সামনের দিকে নেওয়া যায়। এই জায়গায় আরেকটি প্রশ্ন আসে যেটা গত ক্লাসে স্কিপ করেছি, ট্রলি ব্যাগের হাত লম্বা রাখা হয় কেন? ট্রলি ব্যাগের হাত লম্বা রাখা হয় কেন? আচ্ছা, একটা ট্রলি ব্যাগ যখন আপনার হাতল ছোট থাকে, আপনি এভাবে নিয়ে যাচ্ছেন, এই যে এভাবে নিয়ে যাচ্ছেন, হাতল যদি লম্বা করা হয়, এটা কি আপনি কখনো মাথার উপর ধরে এভাবে টেনে আনছেন? না, সবসময় একটা নির্দিষ্ট লেভেলে আপনার এই হাত নর্মালি ছেড়ে দিলে যে লেভেলে থাকে সে লেভেল থেকে কিন্তু ট্রলি ব্যাগ টানা হয়। তাহলে হাতল একটা ক্ষেত্রে হাতল ছোট, একটা ক্ষেত্রে হাতল দীর্ঘ। এটা হচ্ছে আপনার হাতের লেভেল। এই লেভেলে আপনি ট্রলি ব্যাগকে ধরবেন। যখন হাতলটা ছোট হয় তখন ট্রলি ব্যাগের অবস্থান এরকম, চিন্তা করেন এরকম। যখন হাতল লম্বা হয় তখন ট্রলি ব্যাগের অবস্থান এরকম। অর্থাৎ হাতল লম্বা হলে আপনার হাতল যখন লম্বা হয় আপনার হাত থেকে ব্যাগের যে দূরত্ব সেটা বেড়ে যাবে, হাতল ছোট হলে আপনার হাত থেকে ব্যাগের দূরত্বটা কম হবে। এইটুকু কিন্তু পার্থক্য। নাকি আপনি মাথার উপর দিয়ে এভাবে ধরে টানবেন? নিশ্চয় না, আমি এভাবে ধরে টানবো না ট্রলি ব্যাগ। আমি ওই স্মার্টলি আমরা নর্মালি যেভাবে ট্রলি ব্যাগ ধরে টানি সেভাবে টানবো। এক্ষেত্রে একটু খেয়াল করেন, হাতল যখন ছোট তখন এটা θ1 বলি, আর হাতল যখন লম্বা তখন আমরা এটাকে θ2 বলি। এই বরাবর নিয়ে যায় হচ্ছে F cos θ1, এ বরাবর নিয়ে যাবে হচ্ছে F cos θ2। এই ক্ষেত্রে সেম ব্যাখ্যা। হাতল যত লম্বা হয়, দেখেন হাতল যত লম্বা হয় θ তত ছোট হয়, θ যত ছোট F cos θ তত বড়। ফলাফল এই ট্রলিকে দ্রুত কোন দিকে নেওয়া যায়? সামনের দিকে নেওয়া যায়, বা সহজে সামনের দিকে নেওয়া যায়। তাহলে তিনটা অনুধাবনমূলক প্রশ্ন। একটা হচ্ছে পায়ে হাঁটার এই দৌড়ানোর সময় মাটির দিকে হেলে দৌড়ানো হয় কেন? সেম, মাটির দিকে যত হেলে দৌড়াবেন θর মান তত ছোট হবে, cos θ মান তত বড় হবে, ফলাফল আর cos θ মান তত বড় হবে এবং দ্রুত সামনের দিকে যাওয়া যাবে। সেকেন্ড থিং হচ্ছে এই ট্রলি ব্যাগে হাতল লম্বা রাখা হয় কেন? হাতল যত লম্বা রাখবেন θর মান তত ছোট হবে, F cos θ মান তত বড় হবে, দ্রুত ট্রলিকে সামনে নিয়ে যাবে। নৌকার গুণ লম্বা রাখা হয় কেন? নৌকার গুণ যত লম্বা রাখবেন θর মান তত ছোট হবে, θ যত ছোট F cos θ তত বড়, ফলাফল নৌকা দ্রুত দৈর্ঘ্য বরাবর সামনের দিকে চলে যাবে। আশা করি ক্লিয়ার এটা আপনাদের। আচ্ছা, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে যে নৌকার গুণ টানা আমি যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো মূলত এখানে লেখা আছে, একটু নোট করার জন্য একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে কোনো উপাংশ নির্ণয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম লম্ব উপাংশ নির্ণয়। একটু খেয়াল করেন তো, এ বরাবর ফি আছে, এ বরাবর কিউ আছে, এ বরাবর কিউ আছে। এই পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণ, সে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি ছিল। এক্ষেত্রে এটা আর ছিল এবং এই পাশে কোণটা আমাদের থিটা ছিল। আর এবং থিটা আমাদের দেওয়া ছিল, আমরা পি এবং কিউ বের করেছিলাম। এই পি এবং কিউ হচ্ছে উপাংশ। কোন ধরনের উপাংশ? লম্ব উপাংশ। আমি যদি প্রশ্ন করি কেন লম্ব উপাংশ, কারণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে স্যার এখানে 90 ডিগ্রি। আমি আবার বলছি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ এখানে 90 ডিগ্রি, এই জন্য এটাকে বলা হয় লম্ব উপাংশ। আচ্ছা, এখন আসেন, এই ক্ষেত্রে যখন লম্ব উপাংশ হয় তখন এটা ছিল আর cos θ, আর উপরটা ছিল আর sin θ, এরকম ছিল। তাহলে পি সমান ছিল আর cos θ, কিউ সমান ছিল আর sin θ। কিন্তু যখন এভাবে থাকবে, যখন এই যে আর কে যখন আপনি দুই ভাগে ভাগ করবেন,
একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। দুর্ভাগ্যবশত এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি নয়। আমি আবার বলছি, এক্ষেত্রে পি এবং কিউর মধ্যবর্তী যে কোণ, এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি নয়। যখন পি আর কিউর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে না, তখন কখনোই লম্ব উপাংশ আর cos θ আর sin θ এর সূত্র অ্যাপ্লাই করা যাবে না। আমি আবার বলছি, যখন পি এবং কিউ এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে না, তাহলে লম্ব উপাংশের সূত্র আর cos θ আর sin θ অ্যাপ্লাই করা যাবে না। সেক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেটাকে আমরা বলি সাইন সূত্র। সাইন সূত্র একটু খেয়াল করেন তো, যে কোনো ভেক্টর ও অপর ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব, এটাকে বলা হয় সাইন সূত্র। আমি আবার বলছি, যে কোনো ভেক্টর এবং অপর ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব। তাহলে এইখানে পি কিউ হচ্ছে যে কোনো ভেক্টর আর আর হচ্ছে লব্ধি। তাহলে এই চিত্রের জন্য যদি আমি সাইন সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কীরকম হবে একটু খেয়াল করেন। এখানে একটা পি আছে, পি। তাহলে যে কোনো ভেক্টর যদি আমি পি নিই, সেক্ষেত্রে অপর ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণ। আচ্ছা দেখেন তো, অপর ভেক্টর হচ্ছে কিউ, তার সাথে লব্ধির উৎপন্ন কোণ হচ্ছে এখানে বিটা। উৎপন্ন কোণে কি নিতে হবে? সাইন নিতে হবে, তার মানে সাইন বিটা। তাহলে পি আর সাইন বিটা পেলাম, যে কোনো ভেক্টর আর অপর ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণ। এর কি বলছে? অনুপাত মানে হচ্ছে ভাগফল, এই ভাগ দিয়ে দিলাম। তাহলে পি বাই সাইন বিটা। আমি আবারও একটু বলি, যে কোনো ভেক্টর পি নিলাম, অপর ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণ, এটা হচ্ছে অপর ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণ বিটা। এর কিসের অনুপাত? এর সাইনের অনুপাত। তাহলে পি বাই সাইন বিটা। তাহলে সিমিলারলি আমি যদি নিই, যে কোনো ভেক্টর যদি কিউ নিই, সেক্ষেত্রে কী হবে একটু দেখেন তো। কিউ যখন আমরা নিব, তাহলে অপর ভেক্টরের সাথে লব্ধির উৎপন্ন কোণ, অপর ভেক্টর হচ্ছে পি আর লব্ধি হচ্ছে আর, এই দুটো মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এর কি নিতে হবে? সাইন নিতে হবে। তাহলে সাইন আলফা এর কি নিতে হবে? অনুপাত নিতে হবে। এই অনুপাতগুলো কি হবে? ধ্রুব সংখ্যা হবে। তাহলে আমি লিখতে পারি পি বাই সাইন বিটা সমান কিউ বাই সাইন আলফা। সেম ওয়েতে যদি আমি আর নিই, লব্ধি নিই, আর যখন এখানে নিব, দেখেন তো আর যখন নিব তখন অপর দুই ভেক্টর কি আছে? আর যখন নেবেন তখন অপর দুই ভেক্টর হচ্ছে পি এবং কিউ। এই পি এবং কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে এখানে আর বাই সাইন আলফা প্লাস বিটা হবে, এইটা হচ্ছে সাইন সূত্র, পি বাই সাইন বিটা, কিউ বাই সাইন আলফা, আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে আপনি যদি এইটা এবং এই দুইটা তো সমান, পি বাই সাইন বিটা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা তো সমান, এইটা আমরা এখানে লিখলাম। এখান থেকে আমরা পি সমান পাচ্ছি আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। সিমিলারলি আমরা এখানে কিউ সমান পাচ্ছি আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা এখানে একটু খেয়াল করেন তো, আমরা এর আগে পি সমান পেয়েছিলাম আর cos θ এবং কিউ সমান পেয়েছিলাম আর sin θ যখন লম্ব উপাংশ ছিল। যখন লম্ব 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না পি এবং কিউ, সেক্ষেত্রে পি সমান সূত্র আসবে আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ সমান আসবে আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। আশা করছি ক্লিয়ার। একটু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল করবেন, সূত্রটা এভাবে মুখস্থ রাখতে হবে না, মুখস্থ রাখতে গেলে আপনি ভুল করার সম্ভাবনা থাকবে। এখানে এই যে আর সাইন ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এখানেও দেখেন আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, এইটুকু পি এবং কিউর ক্ষেত্রে সেম। এই আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা এবং আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা একদম সেম। এখন আসেন, পি এর ক্ষেত্রে কোণ হিসাব করা হয়েছে এখানে বিটা, এবং কিউ এর ক্ষেত্রে কোণ হিসাব করা হয়েছে আলফা। তাহলে আমি একটু এখানে চলে আসি। পি এর ক্ষেত্রে কোণ হিসাব করেছে বিটা, তার মানে যখন আপনি পি হিসাব করবেন তখন অপর ভেক্টরের সাথে যে কোণ বিটা সেটা ইউজ করবেন। আমি আবার বলছি, যখন আপনি পি হিসাব করবেন
তখন অপর ভেক্টরের সাথে যে কোণ সেটা হিসাব করবেন। আর যখন আপনি কিউ হিসাব করবেন, এই যে কিউ যখন হিসাব করবেন তখন অপর ভেক্টরের সাথে কোণ কত বলেন তো? আলফা। এখানে আলফাটা বসাবেন। তাহলে এভাবে মনে রাখলে আর কখনো ভুল হবে না আশা করি। আমরা দুইটা এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে আমাদের। জাস্ট এই দুটো এক্সাম্পল দেখি, আনসার করতে হবে। আচ্ছা, আমরা ভাগ করছি কাকে? আমরা ভাগ করছি 10কে। তাহলে এখানে দেখেন, আমি একটু সহজে দেখানোর চেষ্টা করি। আপনি এখানে 10 সাইন দিয়ে দিবেন, কারণ 10কে ভাগ করছেন এই জন্য 10 সাইন, ডিভাইড বাই নিচের সাইন আলফা প্লাস বিটা দিবেন। সাইন আলফা প্লাস বিটা মানে হচ্ছে 30 প্লাস 40। ঠিক সেম ভ্যালুটা এখানে লিখবেন, 10 সাইন ডিভাইড বাই সাইন 30 প্লাস 40 লিখে ফেলবেন। এই দুটোতে কোনো পার্থক্য করার নাই। ভাগ করতেছেন কাকে? 10কে। কয় ভাগে ভাগ করছেন? 2 ভাগে। যেহেতু এরা এই 30 আর 40 70 90 ডিগ্রি নয়, তাহলে এখানে কখনো লম্বকোণ সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এখানে আমাদের ওই এখন যে সূত্রটা শিখলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাই 10 সাইন ডিভাইড বাই সাইন 30 প্লাস 40, 10 সাইন ডিভাইড বাই সাইন 30 প্লাস 40। যখন উপরেরটা হিসাব করবেন, বলেন তো কোনটা নিতে হবে? নিচের কোনটা নিতে হবে। তাহলে এখানে 30 বসাবেন। যখন নিচেরটা হিসাব করবেন, এই যে যখন নিচেরটা হিসাব করবেন তখন উপরের কোনটা নিতে হবে, এখানে 40 বসাবেন। আনসার চলে আসলো। এভাবে উপাংশ বের করতে হবে ইনশাল্লাহ। একটু খেয়াল করুন, এটা একটু দেখাই। এটা দেখি আপনার মনে মনে বলেন তো, এখানে কি লিখব? 8 সাইন ডিভাইড বাই সাইন 80 প্লাস 40। এখানে আমরা লিখব 8 সাইন ডিভাইড বাই সাইন 80 প্লাস 40। যখন এই পাশেরটা হিসাব করব, তখন কোণ নিব কত? 40 নিচেরটা। যখন নিচেরটা হিসাব করব তখন কোণ নিব উপরেরটা, এখানে 80 বসাবো। এই যে উপাংশ চলে আসলো। এইভাবেই আমরা যে কোনো উপাংশ বের করতে পারবো। অর্থাৎ আমরা যখন কোনো একটা ভেক্টরকে 90 ডিগ্রি কোণে ভাগ করব না, আমি আবার বলছি, কোনো একটা ভেক্টরকে যখন 90 ডিগ্রি কোণে ভাগ করব না, তখন আর সাইন থিটা কস থিটা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এই সূত্র অনুসারে আমাদের উপাংশগুলো বের করতে হবে। এরপর আসেন উপাংশ সূত্র। আমরা জানতাম ভেক্টর যুগের সূত্র 5টা, সাধারণত 5টা। একটা হচ্ছে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, আর হচ্ছে উপাংশ সূত্র। এই গত লেকচারে আমরা যা কিছু পড়েছি সব কিছু পড়েছি মূলত এই উপাংশ সূত্রে আসার জন্যই। এই যে লম্বোপাংশ পড়লাম, তারপর এই লম্বোপাংশের প্রয়োগ পড়লাম, তারপর হচ্ছে যে কোনো উপাংশের বিভাজন পড়লাম, যখন 90 ডিগ্রি কোণে থাকবে না তখন কি হবে সেটা পড়লাম। এখন আমরা এই উপাংশ সূত্রটা খুব ভালো করে বুঝতে পারবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করুন, যে কোনো দিক বরাবর ভেক্টর সমূহের উপাংশের যোগফল। তাহলে যে কোনো দিক বরাবর ভেক্টর সমূহের উপাংশের যোগফল হবে ওই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। একটু খেয়াল করি, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র দিয়ে আমি বুঝিয়ে দিই, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আচ্ছা বলেন তো, এখানে যে কোনো ভেক্টরকে কি? স্যার এখানে যে কোনো ভেক্টর বলতে, এটা দেখেন, যে কোনো ভেক্টর বলতে একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টরকে বোঝানো হচ্ছে। এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে এখানে মোট ভেক্টর 3টা, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে আর, যেখানে আর হচ্ছে পি এবং কিউ এর লব্ধি। আমি আবার বলছি, আর হচ্ছে পি এবং কিউ এর লব্ধি। তাহলে যে কোনো দিক, ধরেন যে কোনো দিক আমি x অক্ষ ধরি, তাহলে যে কোনো দিক বরাবর ভেক্টর সমূহের উপাংশের যোগফল। তার মানে x অক্ষ বরাবর পি ভেক্টর এর উপাংশ এবং কিউ ভেক্টরের উপাংশের যোগফল হবে মানে ইকুয়াল দিব আর কি, ইকুয়াল। এই x অক্ষ বরাবর কার উপাংশের সমান? লব্ধির উপাংশের সমান। আমি আবার একটু বলি, কঠিন লাগতে পারে আপনাদের। এই x অক্ষ বরাবর পি ভেক্টর
এবং কিউ ভেক্টরের উপাংশের যোগফল। তার মানে আমি x অক্ষ বরাবর p এর উপাংশ নিব, x অক্ষ বরাবর q এর উপাংশ নিব, যোগ করে দিব, তাহলে যোগফল পাই গেলাম। এই যোগফলটা কার উপাংশের সমান হবে স্যার? এই যোগফলটা লব্ধির উপাংশের সমান হবে। তাহলে আবার x অক্ষ বরাবর আমরা কার উপাংশ নিব? লব্ধির উপাংশ নিব, ওই লব্ধির উপাংশের সমান। আশা করি ক্লিয়ার এটা। আমি একটু প্রয়োগটা একটু দেখাই। এখানে x অক্ষের সাথে p উৎপন্ন করছে হচ্ছে আলফা কোণ, এই যে আলফা কোণ। x অক্ষের সাথে p উৎপন্ন করছে আলফা কোণ, x অক্ষের সাথে আর উৎপন্ন করছে হচ্ছে বিটা কোণ, আর উৎপন্ন করছে বিটা কোণ। আর x অক্ষের সাথে কি উৎপন্ন করছে হচ্ছে গামা কোণ, এই যে কি উৎপন্ন করছে গামা কোণ। তাহলে আলফা উৎপন্ন হয়েছে পি x অক্ষের সাথে, বিটা উৎপন্ন হয়েছে আর এবং x অক্ষের সাথে, গামা উৎপন্ন হয়েছে কিউ এবং x অক্ষের সাথে। তাহলে আমি উপাংশ নিব এখন কোন বরাবর বলেন তো? স্যার আমরা উপাংশ নিব এখন x অক্ষ বরাবর। কয়টা উপাংশ পাবো? 3টে উপাংশ পাবো, একটা পি এর উপাংশ, একটা কিউ এর উপাংশ, একটা আর এর উপাংশ। তার মধ্যে সূত্রটা কিরকম হবে? পি এর উপাংশ যোগ কিউ এর উপাংশ সমান হচ্ছে আর এর উপাংশ, অর্থাৎ ভেক্টর সময়ের উপাংশের যোগফল লব্ধির উপাংশের সমান। তাহলে আপনারা তো লম্ব উপাংশ শিখছেন, এই গত ক্লাস থেকে পড়াচ্ছি। তাহলে বলেন তো x অক্ষ বরাবর পি এর উপাংশ কত বলেন তো? সিম্পল একদম, পি কজ আলফা, এই যে পি কজ আলফা, পি কজ আলফা। তাহলে x অক্ষ বরাবর কিউ এর উপাংশ কত বলেন তো? কিউ কজ গামা, এই যে কিউ কজ গামা, কিউ কজ গামা। এই x অক্ষ বরাবর আর এর উপাংশ কত বলেন তো? আর কজ বিটা, এই যে আর কজ বিটা। তাহলে x অক্ষ বরাবর ভেক্টর সমূহের উপাংশের যোগফল x অক্ষ বরাবর লব্ধির উপাংশের সমান। আশা করি উপাংশ সূত্র ক্লিয়ার। ঠিক সেমভাবে যদি আমি y অক্ষ বরাবর উপাংশ নিই, y অক্ষ বরাবর দেখেন তো, এই চিত্রটা একটু খেয়াল করেন তো স্যার আপনারা। y অক্ষ বরাবর যখন পি এর উপাংশ নিব, আচ্ছা পিটা কার সাথে আলফা কোণ উৎপন্ন করে? পিটা x অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে y অক্ষ বরাবর উপাংশ কত হবে বলেন তো? সাইন হবে না কজ হবে? স্যার সাইন হবে। যেদিকে কোণ উৎপন্ন করে সেদিকে কি হয়? কজ হয়, অন্যদিকে সাইন হয়। যেমন দেখেন, আমি এটা একটু ভেঙে দেখাই। এটা পি, এটা আলফা ছিল, এটা আলফা ছিল, তাহলে এইটা উপাংশ হবে, উপাংশ হবে পি কজ আলফা, আর উপর বড় উপাংশ হবে কি? পি সাইন আলফা, সাইন আলফা, তাই না? তাহলে এইগুলোকে আমি এতক্ষণ যেগুলোকে কস লিখছিলাম সেগুলোকে আমি সাইন করে দিলে হয়। তাহলে দেখেন তো y অক্ষ বরাবর পি এর উপাংশ কত? আমি লিখি পি সাইন আলফা। y অক্ষ বরাবর কিউ এর উপাংশ কত? কিউ এর উপাংশ, কিউ কত কোণ উৎপন্ন করে x অক্ষের সাথে? গামা। তাহলে এখানে কস গামা হবে না, সাইন গামা হবে, কিউ সাইন গামা ইকুয়াল টু আর সাইন বিটা। তাহলে y অক্ষ বরাবর ভেক্টর দ্বয়ের উপাংশের যোগফল y অক্ষ বরাবর লব্ধির উপাংশের সমান। y অক্ষ বরাবর ভেক্টর দ্বয়ের উপাংশের যোগফল y অক্ষ বরাবর লব্ধির উপাংশের সমান। এইটা খুব ভালো করে রিয়েলাইজ করা যাবে যখন আমরা একটা ম্যাথ করব, একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। একটা না, দুইটা ম্যাথ করবো ইনশাল্লাহ। চলেন এই উপাংশ সূত্র দিয়ে দুইটা ম্যাথ করি। এখানে কয়টা ভেক্টর আছে একটু দেখেন তো স্যার? এখানে 3টা ভেক্টর আছে, একটা 20 নিউটন, একটা 10 নিউটন, আর একটা হচ্ছে 40 নিউটন। আবার বলছি 20, 10 এবং 40, 20, 10 এবং 40, এই 3টা ভেক্টর আছে, 3টা ভেক্টর। এই 3টা ভেক্টরের লব্ধি আমাদের বের করতে হবে। 3টা ভেক্টর লব্ধি বের করতে হবে। আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে 2টা ভেক্টর লব্ধি বের করতে পারি, কিন্তু উপাংশ সূত্রের সাহায্যে একসাথে 10টা 15, 2টা হতে শুরু করে 2টা 3টা 4টা 5টা 100টা যদি ভেক্টর একসাথে দেয়, আমরা 100টা ভেক্টর লব্ধি একসাথে বের করে ফেলতে পারবো। এখানে একাধিক ভেক্টর যখন লব্ধি বের করতে হয়, আমরা সামান্তরিক সূত্রের চিন্তা করব না, আমরা চিন্তা করব হচ্ছে উপাংশ সূত্র। এখন আসুন, এই 40, 10 এবং 20, 40, 10 এবং 20, এই 40, 10 এবং 20 এই 3টার লব্ধি ধরে নিতে হবে। আমি ধরলাম, একটু দেখেন ম্যাথগুলো কেমনে করবেন, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে অনেক স্টুডেন্টের সমস্যা থাকে, একটু মনোযোগ দিতে হবে। এই 3টে ভেক্টর লব্ধি আমি ধরলাম এ বরাবর যাচ্ছে, এটা আর এই লব্ধিটা, আচ্ছা কোনটা তো দেখা যাচ্ছে না, আমি ধরলাম এ বরাবর যাচ্ছে লব্ধি আর, এটা লব্ধি আর, এই লব্ধি আর 20 নিউটনের সাথে থিটা কোণ উৎপন্ন করে, 20 নিউটনের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আপনাকে প্রথমে লিখতে হবে ধরি লব্ধি আর 20 নিউটনের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমি আবার বলছি, আপনাকে প্রথমে লিখতে হবে ধরি লব্ধি আর 20 নিউটনের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা লিখবেন। আমরা উপাংশ নিব কোণ বরাবর দেখেন,
20 নিউটন বরাবর বরাবর বলগুলোর উপাংশ নিয়ে পাই, বলগুলোর উপাংশ নিয়ে পাই 20 নিউটন বরাবর যখন বলগুলোর উপাংশ নেবেন, আচ্ছা বলেন তো এখানে কয়টা বল? এখানে স্যার অ্যাকচুয়ালি 4টা বল, একটা 20, 10, 40 এই 3টা, আর একটা হচ্ছে লব্ধি একটা, 4টা। তাহলে এখানে মনে আছে এই ভেক্টর সমূহের উপাংশের যোগফল তথা বল সমূহের উপাংশের যোগফল কার উপাংশের সমান? লব্ধির উপাংশের সমান। এখন আমি উপাংশ নিচ্ছি 20 নিউটন বরাবর, 20 নিউটন বরাবর। এই 20 নিউটন বরাবর আমি উপাংশ নিচ্ছি, আমি একটু এটাকে একটু দেখাই। তাহলে আমি দেখেন আমি উপাংশ নিচ্ছি এ বরাবর, এই লাল কালার যেটা দেখাচ্ছি আমি এ বরাবর উপাংশ নিচ্ছি, এ বরাবর উপাংশ নিচ্ছি, এ বরাবর উপাংশ নিচ্ছি। বলেন তো 20 নিউটন কোন দিকে কাজ করে? এই 20 নিউটন এই লাল রেখা বরাবর কাজ করে না? আমি যদি জিজ্ঞেস করি 20 নিউটন এই লাল রেখার সাথে কত কোণ উৎপন্ন করে, আনসার 0 ডিগ্রি হবে না? তাহলে এখানে আপনি এখানে লিখবেন 20 cos 0। কেন বলেন তো cos 0 দিচ্ছেন কেন? কারণ 20 নিউটনের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এবার কার উপাংশ নেবেন? ট্যানের উপাংশ নেবেন। এই দেখেন তো এই ট্যানটাকে আপনি ঘোরায় কোথায় নিয়ে আসবেন? এই ট্যানটাকে ঘুরিয়ে 20 নিউটন বরাবর নিয়ে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন 20 নিউটন বরাবর আনছেন? এই যে আমি উপাংশ নিচ্ছি কোন বরাবর দেখেন তো? 20 নিউটন বরাবর। দ্যাটস ওয়াই আপনাকে 10 নিউটনকেও 20 বরাবর নিয়ে আসতে হবে। আনেন, দেখেন এই 10 নিউটন এখানে আছে, 10 নিউটন আমি তাকে ঘোরাচ্ছি, এই বরাবর আছে আমি তাকে ঘোরাচ্ছি। বলেন তো কত ডিগ্রি কোণে ঘোরাতে হচ্ছে? এই 10 নিউটনটা এখানে একটা কোণ দেওয়া আছে দেখেন 50, 10-এর সাথে 20-র উৎপন্ন কোণ ছিল 50। তাহলে এই 10 নিউটনটাকে আমি এভাবে আনছি, কত ডিগ্রি কোণে ঘোরালাম? 50 ডিগ্রি কোণে। তাহলে উপাংশ হবে +20 cos 50। আমি ক্লকওয়াইজ ঘুরিয়েছি, একটু মাথায় রাখবেন ক্লকওয়াইজটা পজিটিভ ধরবেন আপনারা, আর অ্যান্টি ক্লকওয়াইজটা নেগেটিভ ধরবেন। আমি এখানে ক্লকওয়াইজ ঘুরিয়েছি, তাহলে এই 50টা কী হবে? 50টা কী হবে বলেন তো? এই 50টা হবে প্লাস, এই জন্য এখানে +50 দিচ্ছি, -50 দিই নাই, +50 দিচ্ছি। আচ্ছা, এরপর কাকে নিয়ে আসবেন? এরপর 40কে নিয়ে আসবেন। দেখেন এই 40 নিউটনকে যখন আপনি নিয়ে আসবেন কত কোণে ঘোরাতে হচ্ছে? 30, 50, মোট 80 ডিগ্রি কোণে যদি ঘোরান তাহলে 20 নিউটন বরাবর আসবে। 80 ডিগ্রি কোণে ঘোরাতে হবে, তাহলে এটা হবে 40 cos 80, 30 আর 50, হ্যাঁ ইকুয়াল টু। আচ্ছা, ইকুয়াল টু কার উপাংশ ছিল বলেন তো? লব্ধির উপাংশ ছিল না? তাহলে ইকুয়াল টু আমি যদি আরকে ঘোরাই, আরকে 20 নিউটন বরাবর ঘোরাই, বলেন তো কত আসবে? আরকে 20 নিউটন বরাবর ঘোরালে আমার আসবে হচ্ছে টিটা, এই টিটা কোণেই তো ঘোরাবো, টিটা কোণে ঘোরাবো, তাহলে উপাংশ হবে আর cos থিটা। এর আগের এক্সাম্পলে আমরা যখন প্রতিপাদন দেখছিলাম সেখানে আমাদের এই বরাবর x অক্ষ ছিল, উপর বরাবর y অক্ষ ছিল, কিন্তু এখানে কি x অক্ষ y অক্ষ আছে? কিন্তু আমরা লম্ব বড় একটা উপাংশ নিতে হবে। সেক্ষেত্রে আপনি এভাবে লিখবেন সবসময়, একটা তো পাইছেন, এখানে আর cos থিটার মান আসবে, এখানে আর cos থিটার মান আসবে হচ্ছে 33.37 ডিগ্রি, সরি ডিগ্রি হবে না, 33.37, 1 নম্বর সমীকরণ। এবার এখানে লিখবেন 20 নিউটনের লম্ব বরাবর উপাংশ নিয়ে পাই 20 নিউটন লম্ব বরাবর যখন উপাংশ নেবেন তখন জাস্ট কসগুলোকে সাইন করে দিলে হবে। 20 sin 0 প্লাস 20 sin 50 প্লাস 40 sin 80 ইকুয়াল টু r sin থিটা। এই ক্ষেত্রে r sin থিটা মান পাবেন হচ্ছে 47.05। 2 নম্বর দিবেন, 2কে 1 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে r sin থিটা ডিভাইড বাই r cos থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে 47.05 ডিভাইড বাই r cos থিটার মান হচ্ছে 33.37। এখান থেকে দেখেন আর চলে যাবে, sin থিটা বাই cos থিটার সমান হচ্ছে tan থিটা, sin থিটা বাই cos থিটার সমান tan থিটা, তাহলে tan থিটার একটা মান পাবেন, ইনভার্স করে দিলে থিটা মান পেয়ে যাবেন। এখানে থিটা আসবে হচ্ছে 54.667
54.665 ডিগ্রি। এই টিটার মান আপনি 1 নম্বরে বসে দেন, 1 নম্বরে বসে দেন, তাহলে এই টিটার মান যদি 1 নম্বরে বসেন আর এর মান পেয়ে যাবেন। এখান থেকে আপনি আর এর মান পাবেন, আর এর মান পাবেন হচ্ছে 57.68 নিউটন, 68 নিউটন। তাহলে আপনি লব্ধি বের করে ফেলতে পারলেন, আপনি এখানে লব্ধি বের করে ফেলতে পারলেন। এরপর আসেন, তাহলে আর সমান আসছে 57.68 নিউটন। স্যার একটু কথা শুনতে হবে এখানে, আমরা একটু দেখেন তো, এখানে একটু মুছে দিই। আমাদের টিটা আসছে 57, কিন্তু আমরা এর আগে চিত্র আঁকার সময় আমরা আঁকছিলাম এদিকে না, এদিকেই আঁকছিলাম। তার মানে আমরা আঁকছিলাম টিটাটা 50-এর চেয়ে ছোটো করে, 50-এর চেয়ে ছোটো করে, কিন্তু টিটাটা 50-এর চেয়ে বড় আসছে না, 54 আসছে। তার মানে এটা অ্যাকচুয়াল চিত্রটা হবে এখানে, এটা অ্যাকচুয়াল লব্ধি চিত্র হবে এই জায়গায়। এটাই আর সমান হবে 57.68 এবং এই কোণটা হবে 54.665 এত ডিগ্রি। আশা করি এটা ক্লিয়ার, আপনাদের এটা পুরোপুরি ক্লিয়ার, আশা করছি এটা ক্লিয়ার। তাহলে আমাদের লব্ধি অ্যাকচুয়ালি 50-এর ভিতরে হবে না, 50-এর বাইরে হবে, অর্থাৎ 40 এবং 10 নিউটনের মাঝখানে হবে, 40 নিউটন এবং 10 নিউটনের মাঝখানে হবে। বুঝতে পেরেছেন? 40 নিউটন এবং 10 নিউটনের মাঝখানে হবে। আশা করি ক্লিয়ার এটা আপনাদের। এই অঙ্কটা আমি আপনাদের অন্যভাবে করব, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, পারলে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, দেখে দেখে করে ফেলবেন। পরে আমি পরবর্তী ইয়াতে যাচ্ছি, মানে অন্যভাবে একটু করাই দিব আমি, তাহলে আপনাদের কনফিউশনগুলো পুরোপুরি চলে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার আসেন সেম ম্যাথ আমি অন্যভাবে সলভ করব। এখন এর আগে আমি উপাংশ নিয়েছিলাম কত নিউটন বরাবর বলেন তো? 20 নিউটন বরাবর। এবার উপাংশ নিব আমি 10 নিউটন বরাবর, 10 নিউটন বরাবর। লব্ধি কোন দিকে যাচ্ছিল? আমরা তো লব্ধি জানি, আমরা লব্ধি জানি কোন দিকে? আমরা লব্ধি জানি এই বরাবর, কারণ আমরা ম্যাথ তো একবার সলভ করে ফেলছি যখন, আমাদের সব মুখস্থ হয়ে গেছে কোনটা কোন দিকে যাবে। কিন্তু আপনি যখন 10 নিউটন বরাবর লব্ধি নিয়ে করবেন, আপনি 40 আর 10 বড়, আর 10 আর 20 ছোটো, বুঝে যাচ্ছে এই কোনটাও ছোটো, লব্ধি এদিকে যাবে সেটা বুঝে যাচ্ছে। তবে আপনি নাও তো বুঝতে পারেন, তাই না? সেক্ষেত্রে ধরেন আপনি লব্ধিটা এদিকে ধরে ফেলছেন, এদিকে ধরে ফেলছেন, আর টেনশন নেই, আনসার বের করে দিচ্ছে, টেনশন নেই। তাহলে আমরা কার সাথে কোন দিক বরাবর লব্ধি বের করব? 10 নিউটন বরাবর। আবার বলেন কোন দিক বরাবর? 10 নিউটন বরাবর। তাহলে 10 নিউটন বরাবর হলে আমি এই কোণটাকে টিটা ধরবো, 10 নিউটনের সাথে টিটা ধরবো। তাহলে আমি লিখব ধরি লব্ধি আর 10 নিউটনের সাথে টিটা কোণ উৎপন্ন করে। আমি আবার বলছি, ধরি লব্ধি আর 10 নিউটনের সাথে টিটা কোণ উৎপন্ন করে। আবার বলছি, ধরি লব্ধি আর 10 নিউটনের সাথে টিটা কোণ উৎপন্ন করে। এই লাইনটা অবশ্যই লিখবেন। এবার আসেন, তাহলে আমরা উপাংশ নিচ্ছি কোন বরাবর? 10 নিউটন বরাবর উপাংশ নিয়ে 10 নিউটন বরাবর যখন উপাংশ নেবেন, বলেন 10 নিউটন বরাবর এই 10 নিউটন কত উপাংশ দিবে? tan cos 0, কারণ এই 10 নিউটন এটা কাজ করেও 10 নিউটন বরাবর, তাহলে 0 ডিগ্রি কোণে তো কাজ করে। এরপর আসেন 40 নিউটনটা দেখেন, এই 40 নিউটনকে যখন আপনি 10 নিউটন বরাবর আনবেন, কত ডিগ্রি কোণে ঘুরাইতে হচ্ছে? 30 ডিগ্রি কোণ। দেখেন 40কে যখন আপনি 10 নিউটন বরাবর আনবেন, কত ডিগ্রি কোণে ঘোরাচ্ছেন? 30 ডিগ্রি কোণে। এবং ক্লকওয়াইজ ঘোরাচ্ছেন, এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছেন। স্যার এদিকে ঘোরানোটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে 40 cos 30 ক্লকওয়াইজ ঘুরিয়েছেন। এবার আসেন, এবারও কাকে নিয়ে যাবেন? 20 নিউটনকে নিয়ে যাবেন। এই 20 নিউটনকে যখন আপনি 10 নিউটন বরাবর নিয়ে যাবেন, কত কোণে ঘোরাচ্ছেন? স্যার 50 ডিগ্রি কোণে ঘোরাচ্ছেন। আবার বলছি, 20 নিউটনকে যখন আপনি 10 নিউটন বরাবর নিয়ে যাবেন, 50 ডিগ্রি কোণে ঘোরাচ্ছেন। +50 নাকি -50? স্যার এখানে অবশ্যই -50 হবে, কারণ এটা আপনি ক্লকওয়াইজ আনতেছেন না তো, আপনি এন্টি ক্লকওয়াইজ নিচ্ছেন। এন্টি ক্লকওয়াইজ, আমরা ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে পজিটিভ ধরবো আর এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে নেগেটিভ ধরবো। তাহলে এটা 50 ডিগ্রি কোণে ঘোরাচ্ছেন। তাহলে এইটা হবে 20 cos of -50 হবে। স্যার প্লিজ এখানে একটু নোট করবেন, -50 অবশ্যই মাইনাস দিবেন। অনেকে বলতে পারেন স্যার এই কজের ভিতর প্লাস থাকলে যে আনসার, মাইনাস থাকলে তো একই আনসার, তারপরে আমরা কেন মাইনাস দিব? অবশ্যই দিবেন, কারণ এর পরের যে সমীকরণটা পাবেন সেটা কসকে সাইন করবেন না। কসকে যখন সাইন করবেন, ওখানে যদি কোনো কারণে মাইনাসটা না দেন, স্যার সাইনের ভিতর যদি মাইনাস থাকে সেটা কিন্তু মাইনাস সাইন থিটা হয়ে যায়, মাইনাসটা বাইরে চলে আসে। কজের ক্ষেত্রে বুঝলাম প্লাস মাইনাসের কোনো ইফেক্ট নেই, কিন্তু সাইনের ক্ষেত্রেও তো আছে, তখন দেখবেন ভুল হয়ে যাবে। এই কারণে এখানে ভুল করবেন না, অবশ্যই মাইনাস দেবেন। এরপর আসেন
স্যার এই ইকুয়াল টু আরকে ঘোরাইতে হবে 10 নিউটন বরাবর। এই আরকে যখন 10 নিউটন বরাবর ঘোরাবেন বলেন তো কত গুণে ঘোরাচ্ছেন? টিটা কোণে। এই টিটা কোণে যে ঘোরাচ্ছেন এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? এটা এন্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হবে আর কজ অফ মাইনাস থিটা। কেন মাইনাস থিটা বুঝছেন? আপনি এন্টি ক্লকওয়াইজ ঘুরে 10 নিউটন বরাবর নিয়েছেন, সেজন্য মাইনাস থিটা। এখান থেকে আপনি আর কোস থিটার সমান একটা মান পাবেন। আর কোস থিটার সমান আসবে 57.496 এত নিউটন। তাহলে আমি এবার লিখব 10 নিউটনের লম্ব বরাবর উপাংশ নিয়ে। 10 নিউটন লম্ব বরাবর যখন উপাংশ নেবেন তখন কি হবে? এই সবগুলা কসকে সাইন করে দিবেন। তাহলে 10 sin 0 প্লাস 40 sin 30 প্লাস 20 sin of minus 50 equal to r sin of minus theta এটা যখন আপনি লিখবেন এখান থেকে r sin theta একটা মান পাবেন। আপনি r sin theta মান পেয়েছেন ধরেন -4.67912 এত পেয়েছেন r sin theta মান। তাহলে এখানে এইটা 2 নম্বর দেন, এটাকে 1 নম্বর দেন, 2 কে 1 দিয়ে ভাগ করেন আগের মতোই, 2 কে 1 দিয়ে ভাগ করেন, 2 কে 1 দিয়ে ভাগ করলে আপনি থিটার মান পেয়ে যাবেন হচ্ছে -4.67912 আর আর এর মান পেয়ে যাবেন আগের মতোই 57.68 নিউটন। একটা ব্যাপার খেয়াল করছেন, আমরা জেনে শুনে আর দিকটাকে ভুল ধরছিলাম। আমাদের আর ছিল অ্যাকচুয়ালি উপর দিকে। আমরা এর আগের অঙ্কে এর আগে নিয়মে যেটা সলভ করছিলাম, আমাদের আর ছিল অ্যাকচুয়ালি এই বরাবরে আমাদের আর ছিল, কিন্তু আমি ইচ্ছা করে নিচের দিকে ধরছি। এই দিক উল্টা ধরছি, আর ছিল 10 নিউটনের উপরে, কিন্তু আমি আর ধরছি 10 নিউটনের নিচে। এই কারণে এখানে একটা মাইনাস চলে আসছে। তার মানে উপাংশ সূত্রে যদি কখনো টিটা যদি মাইনাস আসে সেক্ষেত্রে আপনি উল্টে দিবেন। ধরেন আপনি এটার সাথে এদিকে টিটা ধরছেন, এদিকে টিটা ধরছেন, মাইনাস আসছে, তার মানে টিটা উপর হবে না, টিটা হবে নিচে। এইটা হবে ইকুয়াল আনসার। তাহলে আমাদের এই কোণটা যখন আমরা সঠিক করে যখন আঁকবো, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি এই বরাবর, এটা আর, এই কোণটা হবে 4.67 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত হবে? 50-এর সাথে এই পুরো কোণটা 54.67 ডিগ্রি। এবার আসেন স্যার, আমরা যখন এর আগের অঙ্কে 20 নিউটনের সাথে যখন টিটা ধরছিলাম তখন টিটা ছিল 54.67, আর যখন 10 নিউটনের সাথে ধরছি তখন 4.67। দেখেন আনসার কিন্তু সেম। তাইলে আমি জানতাম এই আরটা 10 নিউটনের উপরে হবে, তারপর আমি 10 নিউটনের নিচে ধরছিলাম, যার কারণে টিটাটা মাইনাস আসছে। টিটা মাইনাস আসছে মানেটা কি বলেন? মানে হচ্ছে এটা নিচে হবে না, এটা উপরে হবে। আর যদি আমি উপরে ধরে মাইনাস আসতো তাহলে উপর হবে না, নিচে হবে। আশা করি ক্লিয়ার। তাহলে ক্লকওয়াইজ ঘোরালে প্লাস টিটা লিখবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে মাইনাস টিটা লিখবেন। কিছু উল্টা করার সমস্যা নেই, কেউ অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস করলে ক্লকওয়াইজ মাইনাস করবেন, সমস্যা নেই, হবে আনসার হবে, করতে পারবেন। এরপর টিটা যদি মাইনাস আসে তাহলে দিকটা উল্টা হবে। আশা করি পুরো কনসেপ্টটা এখানে চলে আসছে। যে কোনো ম্যাথ এখন আপনি করতে পারবেন। জাস্ট এই দুটা নিয়মে যে সলভ করালাম, এই দুটা নিয়ম যদি মাথায় গেঁথে নিতে পারেন, যে কোনো ম্যাথ, উপনিষদ যে কোনো ম্যাথ আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। দেখি এটা আপনারা করেন তো, এই বলসমূহের লব্ধি বের করেন তো, এটা আপনারা করেন। এখানে একটু খেয়াল করেন, এখানে 1টা 2টা 3টা 4টা বল দিয়ে দিচ্ছি, এখানে বের করতে বললাম কি, এই বলসমূহের লব্ধি নির্ণয় করো। আমি কত নিউটন বরাবর ধরবো? আপনি চাইলে উপাংশ 40 নিউটন বরাবর উপাংশ নিয়ে বের করতে পারেন আনসার, চাইলে 100 নিউটন বরাবর উপাংশ নিয়ে বের করতে পারেন, চাইলে 50 নিউটন বরাবর নিতে পারেন, চাইলে 60 নিউটন বরাবর নিতে পারেন, আপনার ইচ্ছা। আমি 50 নিউটন বরাবর উপাংশ নিব, এ বরাবর উপাংশ নিব, এ বরাবর উপাংশ নিব। তাহলে এই বরাবর যদি উপাংশ আমাকে লব্ধি, তাহলে এই 50 নিউটনের সাথে ধরতে হবে। আমি ধরলাম এটা আমার লব্ধি, আর এটা আপনি আন্দাজে ধরতে পারবেন। পরে যখন আনসার চলে আসবে, আনসার দেখে আপনি বুঝতে পারবেন আপনার ধরাটা কি ঠিক ছিল কিনা, তখন আপনি কারেকশন করে চিত্র রাখবেন, সমস্যা নেই। আমি ইচ্ছা মতো একটা আর ধরলাম, আমি ধরলাম এই আর 50 নিউটনের সাথে টিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমাদের লিখতে হবে ধরি লব্ধি আর 50 নিউটনের সাথে টিটা কোণ উৎপন্ন করে, এটা লিখবেন। এখন আসেন 50 নিউটন বরাবর বলসমূহের উপাংশ নিয়ে পাই
বরাবর। দেখি বলেন 50 নিউটন বরাবর 50 নিউটন কত উপাংশ দিবে? 50 cos 0 ডিগ্রি প্লাস এই 50 নিউটন বরাবর 100 নিউটন কত উপাংশ দিবে? তাহলে 100কে আপনি 50 বরাবর নিয়ে আসেন, কত গুণে ঘোরাতে হবে? ক্লকওয়াইজ ঘোরাচ্ছেন, 60 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। 50 cos 60 সরি ভুল হচ্ছে, এই 100কে নিয়ে আসতেছেন, 100কে যখন 50 বরাবর আনবেন তাহলে 100 cos 60 হবে, 100 cos 60 প্লাস এরপর আপনি 40কে নিয়ে আসেন, এই 40কে যখন 50 বরাবর ঘুরে নিয়ে আসবেন, 40কে যখন নিয়ে আসবেন 60 প্লাস 60 সমান হবে 120, 40 cos 120 প্লাস এরপরে 60কে নিয়ে আসেন, নিচে 60 যেটা আছে 60কে যখন 50 বরাবর নিয়ে আসবেন এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তাহলে মাইনাস যেটা হবে, তাহলে 60 cos -70, 60 cos of -70 ইকুয়াল টু এবার আর কে ঘোরাবেন, আর কে কোন বরাবর নিয়ে আসবেন? 50 বরাবর। এই আর কে যখন 50 বরাবর নিয়ে আসবেন ক্লকওয়াইজ আনতেছেন, তাহলে প্লাস থিটা হবে, আর cos থিটা, এখান থেকে আপনি আর cos থিটার মান পেয়ে যাবেন, আর cos থিটার মান 110 আসবে। 1 নম্বর সমীকরণ দেন। এবার উপাংশ নিয়ে 50 নিউটনের এর লম্ব বরাবর 50 নিউটন লম্ব বরাবর যদি নেন তাহলে এই সবগুলো কসকে সাইন করে দিবেন, বাকি সব সাইন তাই, শুধু কজের জায়গায় সাইন বসবে। এক্ষেত্রে আপনি আর সাইন থিটা সমান পাবেন 69.28। তাহলে 2কে 1 দিয়ে ভাগ করে দেন, 2কে যখন 1 দিয়ে ভাগ করবেন তখন আপনার টিটা আসবে 32.32 ডিগ্রি এবং আর আসবে হচ্ছে 130 নিউটন। এইভাবে আপনি যে কোনো বড় ম্যাথ সলভ করে ফেলতে পারবেন। অনেকগুলো ধরেন ভেক্টর দিয়ে দিচ্ছে বা বল দিয়ে দিচ্ছে, একসাথে আপনি লব্ধি বের করতে পারবেন কিসের মাধ্যমে? উপাংশ সূত্রের মাধ্যমে। আজকে এইটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।